ওকে, লাস্ট যে পার্টটা আমার বলা হয়েছিল, দ্যাট মিনস ইন আওয়ার লাস্ট ডিসকাশন, it was the concept of Socratic irony, as I have remembered. So today our focus will be the dramatic irony. Okay, as the term actually considers, that means whenever we just think about the term dramatic irony, you see that dramatic irony is being associated with the concept of drama. কারণ এই শব্দটাকে তুমি যদি পাও ড্রামাটিক আয়রনি, এটাকে ব্রেক করলে দেখো একদিকে পাচ্ছ ড্রামাটিক, অন্যদিকে পাচ্ছ আয়রনি। তার মানে প্রশ্নটা হচ্ছে যে why such a thing is to be considered as dramatic, just because this particular form of irony is generally being found in any form of drama, মানে কোনো একটা ড্রামার মধ্যে, কোনো একটা নাটকের মধ্যে এই আয়রনিটাকে দেখতে পাওয়া যায় বলে এটাকে ড্রামাটিক আয়রনি বলা হয়। ঠিক আছে, দেখো টেক্সটটা মানে এমএইচ অ্যাব্রামস কি বলছেন যে ড্রামাটিক আয়রনি ইনভলভস a situation in a play or a narrative in which the audience or reader shares with the author's knowledge of present or future circumstances of which a character is ignorant। তাহলে কি বলছে প্রথমত, সেখানে বলছে ড্রামাটিক আয়রনি ইট ইনভলভস আ সিচুয়েশন ইন আ প্লে। তার মানে বুঝতেই পারছো যেহেতু এখানে একটা প্লের কথা বলছে, দ্যাটস ওয়াই it is to be considered as something, you know, it's a kind of a drama, it's a kind of a play, নাটক আর কি। or a narrative, মানে কোনো একটা তোমার ন্যারেটিভ টেক্সটের ক্ষেত্রেও আমরা পেতে পারি, মানে যেটা আর কি ন্যারেটিভ বেসড টেক্সটস, in which the audience or reader shares with the author knowledge of present or future circumstances, মানে যেখানে কি বলছে এখানে যে in which the audience or reader shares with the author knowledge of present and future circumstances of which the character is unknown। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, যে দেখো আমরা যখন কোনো একটা নাটক দেখতে যাই তখন সেই নাটকে তিনটে কিন্তু ব্যাপার থাকে, মানে তিনজন ব্যক্তি কিন্তু থাকেন ওখানে। একজন যিনি লিখছেন, একজন যিনি পারফর্ম করছেন, এবং আর একজন যিনি দেখছেন। ঠিক, এবার সেই দিক থেকে দেখতে গিয়ে যখন তুমি দেখছো যে ক্যারেক্টার হচ্ছে মাঝখানে রয়েছে, দ্যাট মিন্স কোনো একজন ড্রামাটিস্ট বা কোনো একজন তোমার অথার, তিনি যখন কোনো কিছু একটা সৃষ্টি করছেন তিনি সেটাকে ইউজ করছেন থ্রু হিজ ক্যারেক্টার্স, মানে ক্যারেক্টাররা অন স্টেজ তারা পারফর্ম করছে, এবং থ্রু দ্য ক্যারেক্টার্স অ্যাকচুয়ালি আ কাইন্ড অফ আ লিঙ্ক, আ কাইন্ড অফ a kind of connection is being made between the character and uh, the spectator, that is the audience। এইবার যখন আয়রনিটা হচ্ছে কি, সেখানে বুঝতেই পারছো যে ক্যারেক্টার নিজে কিন্তু ইগনোরেন্ট হয়ে থাকছে, হি অর শি ডাজন্ট নো, সো দ্যাটস ওয়াই শি রিমেইনস ইগনোরেন্ট। কিন্তু সেখানে একটা প্রেজেন্ট বা ফিউচার সার্কামস্ট্যান্সেসকে নিয়ে অথারের সঙ্গে তোমার যে আর কি আমার যে ক্যারেক্টার রয়েছে, মানে অথারের সঙ্গে তোমার অডিয়েন্স যে রয়েছে তার একটা কানেকশন তৈরি হচ্ছে। ওকে, in that situation the literary character unknowingly acts in a way we recognize to be grossly inappropriate to the actual circumstances। মানে এখানে কি বলছে যে এই সিচুয়েশনটাতে দ্য লিটারারি ক্যারেক্টার মানে মানে যে আর কি ওই ক্যারেক্টার হিসেবে যে প্রেজেন্ট রয়েছে, সে এমন এমন কিছু কাজ করবে যেগুলো আননোয়িংলি হবে। আননোয়িংলি মানে উইদাউট হিজ নলেজ অর হার নলেজ। So the literary character unknowingly acts in a way we recognize to be grossly inappropriate to the actual circumstances। মানে পরিস্থিতি এমন হবে, অ্যাকচুয়াল সার্কামস্ট্যান্সেসগুলো মানে যেরকম থাকবে, সেখানে এর কথাবার্তাগুলো, এর অ্যাটিটিউডগুলো মানে ক্যারেক্টারের, সেগুলো দেখো ইনঅ্যাপ্রোপ্রিয়েট বলা হচ্ছে, মানে কোনো রকমভাবেই সেটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। or expects the opposite of what we know that fate holds in store। মানে এমন এমন কোনো জিনিসকে এক্সপেক্ট করে থাকবেন যেটা কিসের বলছে, দ্য অপোজিট অফ হোয়াট উই নো দ্য ফেট হোল্ডস ইন স্টোর, মানে যা তার ভাগ্যে যেটা আছে আর কি ইন ফিউচার, হোয়াট মে হ্যাপেন টু হিজ ওন লাইফ, হোয়াট মে হ্যাপেন টু হিজ ওন
ফেট, সেইটা উল্টো ব্যাপার স্যাপারগুলো ঘটবে, or says something that anticipates the actual outcome, but not at all in the way the character intends. যেহেতু এটা একটা আইরনি, বুঝতেই পারছো, সো আলটিমেটলি দ্য ওয়ে দ্য ক্যারেক্টার ইন্টেন্ডস তার সঙ্গে কিন্তু এটা পুরোপুরিভাবে ম্যাচ করবে না, বা এটা সম্পূর্ণ রকমভাবে কম্প্যাটেবল হবে না, মানে ক্যারেক্টার যেরকমভাবে চাইবে পুরো ব্যাপারটা কিন্তু সেরকমভাবে হবে না। এক্সাম্পল হিসেবে তোমরা জানো যে whenever we just deal with any kind of a drama, whether it is a Greek drama or Roman plays, that means any form of classical play or maybe something Shakespearean, আমাদের ক্ষেত্রে দেখতে পাই আমরা যে সোফোক্লিসের ইডিপাস দ্য কিং, which is to be considered as the one of the most important plays written by any author, এবার সেখানে এই ইডিপাস দ্য কিং বা ইডিপাস রেক্স যেটা বলা হয় আর কি, ফর এক্সাম্পল, is a very complex instance of tragic irony. এবার তাহলে আর একটা শব্দ পাচ্ছ যেটা ড্রামাটিক আইরনির সঙ্গে সম্পর্কিত। দেখো, যখনই আমরা কোনো রকম ড্রামাকে নিয়ে ডিল করতে যাই, দেন উই ফাইন্ড দ্যাট দ্য ড্রামা ক্যান বি ডিভাইডেড ইন্টু টু মেজর সেকশনস and obviously other different kinds of subsections. The first is obviously it is something related to the tragedy, and that's why whenever in the form of a tragedy the dramatic irony incorporates, that is to be considered as a form of tragic irony. And you see that in most cases we find that whenever in a particular form of comedy the irony being incorporated, it is considered as irony that have been used in comedies. Comic irony খুব কম বলা হয়, tragic irony ব্যাপারটাকেই বলা হয় আর কি। I have already probably you have known something about the story matter of Oedipus the King. Okay, Oedipus the King এর গল্প তোমরা মোটামুটি হয়তো জানো, because probably you have gone through or already gone through the concept of tragedy, এবং ট্র্যাজেডি পড়তে গেলেই যখন তোমরা গ্রিক ট্র্যাজেডি পড়বে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টেক্সটটাই হচ্ছে কিন্তু ইডিপাস দ্য কিং। সেখানে কি বলছে দেখো, যে সোফোক্লিসেস ইডিপাস দ্য কিং ফর এক্সাম্পল ইজ আ ভেরি কমপ্লেক্স ইনস্ট্যান্স অফ ট্র্যাজিক আইরনি। ওকে, এখানেই কিন্তু ট্র্যাজিক আইরনিটা সব থেকে বেশি আছে। ফর দ্য কিং যেখানে বলছে আই ইডিপাস হুম অল মেন কল গ্রেট engages in a hunt for the incestuous father murderer who has brought a plague upon Thebes. তোমরা কি ইডিপাসের স্টোরি জানো, না আমাকে বলতে হবে? Do you know the story? জানি না স্যার। Okay, you don't know. বললে ভালো হয় স্যার। ওকে, আমাকে এটা এমনি পরেও বলতে হতো, কারণ আমি যখনই ট্র্যাজেডি পড়াতে যাব তোমাদেরকে তখনই আমার ইডিপাস দ্য কিং এর স্টোরিটা লাগবে। আমি তাও একটুখানি জাস্ট নাটসেলে বলি, তখন হয়তো আরো ডিটেলিং করব। ঘটনাটা হচ্ছে যে ইডিপাস, তুমি জানো যে আলটিমেটলি যখন আমরা মানে আমরা বলি যে মানে কোন কোন নাটকগুলো সব থেকে ফেমাস নাটক, মানে যেটা আর কি দিস আর কনসিডার্ড টু বি দ্য ক্লাসিক্যাল ওয়ার্কস রিটেন বাই এনি অথর, তার মধ্যে সব দুটো গল্প খুব বেশি সামনে আসে। তার মধ্যে একটা হচ্ছে এই সোফোক্লিসেস ইডিপাস দ্য কিং, এবং অন্যটা আসে তোমার আমাদের কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম, মানে অভিজ্ঞান শকুন্তলম যেটা বলে না, ওই গল্পটা, নাটকটা আর কি। এবার এই ইডিপাস দ্য কিং, এখানে তোমার একটু স্টোরি ম্যাটারটা বলি, ইট ইজ সামথিং ডিফারেন্ট, আমি তোমাদেরকে হয়তো আউটলাইনটা পরে দেবো। তো সেখানে কি হচ্ছে জানো, যে যখন টেক্সটটা শুরু হচ্ছে তখন দেখা যাচ্ছে যে দুটো পাশাপাশি নগরী আছে। ওকে, দ্য ফার্স্ট ওয়ান ইজ, ইটস নেম ইজ থিবস, THEBS, যেটা দেখো এখানে মেনশন করছে থিবস বলে, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ করিন্থ বলে একটা, দুটো পাশাপাশি শহর। এইবার থিবসের যে কিং তার নাম হচ্ছে ইডিপাস, এই যে ইডিপাস দ্য কিং যে নামটা পাচ্ছ, এই নামটা টাইটুলার ক্যারেক্টার। এবার ঘটনাটা ঘটছে কি, যে এই নগরীটা মানে থিবস শহরটাতে তখন সেই মুহূর্তে ফ্যামিন চলছে, মানে যেটাকে আমরা দুর্ভিক্ষ বলি আর কি। সেখানে তোমার বৃষ্টি হচ্ছে না, সেখানে ফসল ফলছে না, যে পরিমাণ মানুষজন আছে তার মধ্যেও মড়ক দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর মানুষজন মারা যাচ্ছেন। তো এটা নিয়ে ওরা প্রচণ্ড পরিমাণ চিন্তিত যে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার অ্যাকচুয়ালি। এবং তখন তারা কিংয়ের কাছে স্বাভাবিকভাবেই সবাই যান, এবং সবাই কিংয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড অল দিস থিংস। এবং তখন কিং কি করছেন, কিং যাচ্ছেন ওখানে, তোমার ওরাকল অফ ডেলফি বলা হয় আর কি, ডেলফিয়ান ওরাকল। তো সেই ওরাকল অফ ডেলফির কাছে সেখানে যাচ্ছেন।
হুম, এবং না, ওটা ওরাকল অফ ডেলফি না, ওখানে তোমার যাচ্ছে হচ্ছে টাইরেসিয়াসের কাছে। এবং সেই মানে যে হচ্ছেন বেসিক্যালি সুদসেয়ার। ওকে, সুদসেয়ার মানে হচ্ছে সে তোমার ভবিষ্যৎ দ্রষ্টা বলতে পারো। এবং তার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড সাচ আ কন্ডিশন ওয়্যার উই আর ইন অ্যান্ড হাউ টু গেট রিলিভড আর কি ফ্রম সাচ আ কন্ডিশন। তো তখন তোমার ওই যে টাইরেসিয়াস তিনি তখন বলছেন যে অ্যাকচুয়ালি why the country is suffering from such a kind of a crisis, because in this country, that means Thebes, তখন তো সেই বড় বড় কান্ট্রি ছিল না, ছোট ছোট শহরকে একটা একটা দেশ বলা হতো। এবং বলছেন যে এই শহরটাতে একটা সমস্যা আছে। কি সমস্যা? বলা হচ্ছে যে ইডিপাসের আগে যে রাজা ছিলেন, সেই রাজাকে যিনি খুন করেছেন বা মেরেছেন আর কি, মার্ডার করেছেন, সেই রাজার খুনি মানে বেসিক্যালি যে আর কি ব্লাড গিল্টে আর কি যে ব্লাড গিল্টের মধ্যে যে আর কি অ্যাট্রিবিউটেড, তো সেই পার্সন অ্যাকচুয়ালি থিবসে এই মুহূর্তে রয়েছে, প্রেজেন্ট। এবং যে কারণে দ্য হোল কান্ট্রি ইজ অলসো সাফারিং ফ্রম দ্যাট পার্টিকুলার ফর্ম অফ ব্লাড গিল্ট। এবং বলছেন ইডিপাসকে যে যদি আপনি এই ফ্যামিন থেকে বা বলতে পারো যে এই কার্স থেকে, কারণ বুঝতেই পারছো তুমি যে যখন আর কি মনার্কি চলছে সেই সময়টাই কিন্তু তোমার মানে ইট ওয়াজ টু বি কনসিডার্ড এজ এ ফর্ম অফ কার্স, বিকজ ইউ নো দ্য কিলিং অফ দ্য কিং, দ্যাট ইজ কল্ড দ্য রেজিসাইড অর রেগিসাইড। তো সেই রেগিসাইড মানে একটা রাজাকে খুন করা হচ্ছে, মানে রাজা ওয়াজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড। Okay, so when a person actually kills the king, it incorporates that somehow it is, you know, a kind of, you know, defying the god's practice. তো সেখানে বলা হচ্ছে যে যদি রাজাকে যে খুন করেছে সে যদি এখানে থেকে যায় তাহলে সে একটা কার্সকে ফেস করবে, এবং ফলস্বরূপ যেটা হচ্ছে গোটা কান্ট্রিটা সেই রকম একটা প্রবলেমের মধ্যে রয়েছে। তখন ইডিপাস কি করছেন যে ইডিপাস ওইটা শোনার পর তখন ইমিডিয়েটলি দ্য ডিউটি অফ আ কিং অ্যাজ ইউ নো, তখন ইডিপাস ফিরে আসার পর মানে ওখান থেকে তিনি বলছেন নানা দিকে নানা লোকজনকে পাঠাচ্ছেন এবং তিনি চেষ্টা করছেন যে সামহাউ আই হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট পারসন, দ্য ভেরি পারসন হু অ্যাকচুয়ালি কিল্ড দ্য প্রিভিয়াস কিং। ওকে, অ্যান্ড দেয়ার বাই আই হ্যাভ টু শাট দিস কার্স ডাউন। এবার সেইটার জন্য তিনি নানা দিকে লোক পাঠাচ্ছেন। ওকে, এবং এটা করতে গিয়ে যেটা হচ্ছে মানে তোমরা বুঝতেই পারছো যে ইডিপাস ওয়াজ অ্যাকচুয়ালি ডুইং দিস পার্টিকুলার থিং কোনো একটা ভালো কাজের জন্য। এবার ঘটনাটা হচ্ছে কি যে এই ইডিপাসকে যখন আর কি তোমার সে যখন ছোট ছিল, এই ইডিপাস কিন্তু এখানকার রাজা প্রথম থেকেই নয়। সে যখন ছোট ছিল সেই ছোট থাকাকালীন মানে ও অ্যাকচুয়ালি ছিল হচ্ছে করিন্থের রাজপুত্র। ওকে, করিন্থের রাজপুত্র মানে করিন্থ মানে যেটা বললাম থিবসের পাশের যে শহরটা আর কি, সেখানকার সে প্রিন্স ছিল। এবার যখন ইডিপাস জন্মেছে এবং তার পরবর্তীকালে ধর নাও যখন সে আর কি বড় হচ্ছে, সেই সময় যখন করোনেশন হবে, করোনেশন মানে রাজ্যাভিষেক, তখন ওই ইডিপাসকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানকার যে ওরাকল তার কাছে আর কি, মানে যে এরকম একই রকম যে what would happen to this person, whether the country will flourish or not in the reign of this man or so. এবার রাজা রানী মিলে ওকে নিয়ে যান ওখানে, এবং সেখানে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ওই যে ওরাকল যেটা ছিল, সেই ওরাকল মানে ওরাকল অফ ডেলফি যেটা বলছি, সেই ডেলফিয়ান ওরাকল সেটা একটা অদ্ভুত রকম একটা কথা বলে। সেখানে বলে যে দিস পারসন মানে যাকে নিয়ে যাওয়া হয়েছে ইডিপাস, বলছে দিস পারসন উইল বি অ্যান ইনফ্যামি টু দ্য ফ্যামিলি। মানে সে মানে খুব বাজে কাজ করবে। কি কাজ করবে? বলা হচ্ছে যে এ হচ্ছে তার ফাদারকে সে খুন করবে, মানে মারবে আর কি, মার্ডার করবে, এবং ম্যারি হিজ মাদার। ওকে, অ্যান্ড প্রক্রিয়েট চিলড্রেন ফ্রম হার। এটা কিন্তু ওরাকল হয়। এবং বেসিক্যালি সেটা শোনার পর ইডিপাস অলমোস্ট টার্নস ইনসেন, পাগল হয়ে যাচ্ছে রীতিমতো। এবং তখন তার মনে হয় যে তার বাবা মার প্রতি যদি এইরকম পরিস্থিতি সৃষ্টি হওয়ার ব্যাপার থাকে, যেটা আর কি দৈববাণীর মতো করে সেখানে সুদসেয়ার বলছেন, তাহলে সব থেকে সহজ উপায় হচ্ছে এখান থেকে পালিয়ে যাওয়া। এদের সামনাসামনি না থাকলে তাহলে আমার আর এই পরিস্থিতি থাকে না। সুতরাং
করোনেশন ব্যাপারটা মানে রাজ্যাভিষেক ব্যাপারটা পুরোপুরি সেখানে স্থগিত করে সেখানে থামিয়ে রেখে ইডিপাস সেই জায়গা থেকে পালিয়ে যায়। পালানোর পথে ওর যেটা হয় সেটা হচ্ছে যে ও ওখান থেকে যখন পালিয়ে আসছে তখন ও তো সেই বুঝতেই পারছো আউট অফ ইনসানিটি সে চলছে আর কি, পুরো পাগলের মতো পরিস্থিতি। তখন সে যখন ওই করিন্থ অতিক্রম করে বাইরের দিকে বেরিয়ে আসছে তখন সেখানে একজন তোমার আর কি ওর ওর পথ জুড়ে একটা তোমার সেই গাড়ি মতো আসছিল, মানে যেটা ঘোড়ায় টানা গাড়ি, ওকে, এক চ্যারিয়েট ওয়াজ কামিং। এই রাস্তাটা ছিল 4 রাস্তার মোড় বলা হচ্ছে, একটা 4 রোড ক্রসিংয়ে। সেইখানে ইডিপাসকে ওই গাড়ি থেকে বলা হয় তুমি সরে যাও সামনে থেকে। এবং ইডিপাস ওয়াজ আ প্রিন্স, অ্যাজ ইউ নো, হি ওয়াজ ইগো স্ট্রাক, and ultimately the mental condition of Oedipus was not such a good condition at the time. So out of insanity there was a kind of a private brawl between Oedipus and that man. Okay. এইবার সেখানে যখন ওই প্রাইভেট ব্রলিং যখন হলো, যখন আর কি তোমার যখন সমস্যাটা যখন শুরু হলো, সেই সময় পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে যে ইডিপাস জাস্ট অ্যাটাকড দ্য ম্যান। সে একটা বয়স্ক লোক এবং তার সঙ্গে পেরে উঠছে না এবং সে ওখানে তাকে আঘাত করে সে ওখান থেকে ইডিপাস ওখান থেকে চলে আসছে। তারপরে ও যখন থিবসের দিকে এগোচ্ছে, মানে করিন্থ থেকে যখন থিবসের দিকে এগোচ্ছে, তখন থিবসের কাছে এসে জানতে পারছে যে এখানে একটা সমস্যা, মানে সমস্যাটা কি, একটা নদী মতো আছে, সে নদীর পাড়ে দেখছে প্রচুর লোকজন টেন্টের মতো সব টেন্ট খাটিয়ে ওখানে সব বসে রয়েছে। তো একটা পাহাড়ের গোড়ায় ইডিপাস তখন আস্তে আস্তে সেইখানে যায় ওই নদীর পাড়ে, এবং নদীর পাড়ে গিয়ে সমস্ত লোকজন যারা ওখানে ছিল তাদের সবাইকে জিজ্ঞেস করে যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন টু ইউ, হোয়াই ইউ আর হিয়ার। এবং সেখানে তখন একজন বলে যে অ্যাকচুয়ালি আমাদের যে কান্ট্রি, দ্যাট ইজ থিবস অ্যাকচুয়ালি, সেই কান্ট্রিতে সেখানে স্ফিংস এসছে। স্ফিংস হচ্ছে ধরে নাও তোমার আর কি সেই দৈত্য দানবের মতো একজন প্রাণী ধরে নাও আর কি, ওকে, মনস্টার। সে মনস্টার কি করেছে, সে মনস্টার আমাদের কুইনকে ওখানে আটকে রেখেছে এবং সেই মনস্টারের কাছে কেউ যেতে পারছে না। কেন যেতে পারছে না? কারণ মনস্টারের কাছে গেলে যে কেউ মারা যাচ্ছে, কেউ পারবে না তার সঙ্গে লড়াই করতে। ইট ইজ নট পসিবল ফর আস টু ফাইট উইথ দ্যাট মনস্টার। এবং সেই মনস্টারকে ফেস করার মতো ক্ষমতা আমাদের কাছে নেই। দ্যাটস ওয়াই উই হ্যাভ ফ্লেড ফ্রম দ্যাট কান্ট্রি অ্যান্ড উই আর হিয়ার। তখন ইডিপাস বলছে ওকে, আই উইল ফেস দ্যাট মনস্টার। কারণ বুঝতেই পারছো, একেতে ইডিপাস হিরোইক, দ্বিতীয়ত সে বললামই তো অলমোস্ট ইন অ্যান ইনসেন কন্ডিশন বিকজ অফ দ্য কাইন্ড অফ ওরাকল দ্যাট হ্যাজ বিন ফেসড বাই হিম। সেই জায়গায় ইডিপাস তখন সেই মনস্টারকে ফেস করতে যাচ্ছে। অ্যান্ড ইউ নো হোয়াট হ্যাপেন, দ্যাট দ্য পিপল হু ওয়্যার দেয়ার, তারা সবাই কিন্তু ইডিপাসকে বারণ করছে, ডোন্ট গো দেয়ার, দ্য মনস্টার উইল কিল ইউ অ্যান্ড ইট ইউ। তো সেখানে ইডিপাস শুনছে না, ইডিপাস সেখানে যাচ্ছে এবং স্ফিংসের কাছে যাওয়ার পর স্ফিংস কিছু প্রশ্ন করছে ইডিপাসকে, ওকে, এবং সেই প্রশ্নগুলো রিডলস বলা হয়, দ্য রিডল অফ স্ফিংস আর কি। ওই প্রত্যেকটা রিডলিং কোশ্চেন্স যেগুলো হচ্ছে, ইডিপাস অ্যাকচুয়ালি কারেক্টলি আনসার্ড স্ফিংসেস ওরাকল, স্ফিংসেস রিডলস, ওকে, যেটা কেউ কিন্তু পারছিল না, যার জন্য আলটিমেটলি দ্য স্ফিংস ওয়াজ ডিফিটেড। ওকে, যখন স্ফিংস যখন ডিফিটেড হয়ে গেল, তার মানে ওখানকার যে কুইন সেও মুক্ত হয়ে গেল। যখন এই তোমার থিবস নগরীর সমস্ত মানুষজন তারা যখন জানতে পারলো যে আলটিমেটলি দিস ম্যান অ্যাকচুয়ালি ডিফিটেড দ্য স্ফিংস, তখন তারা রীতিমতো ইডিপাসকে মাথায় করে নিয়ে চলার মতো করে এসে তারা তখন ইডিপাসকে বলে যে ইউ আর দ্য সেভিয়ার, you have saved us and also our queen from the impending danger that we had at the time, so you have to be the king because the queen is widowed, okay, বুঝতে পেরেছো, মানে তার হাজবেন্ড নেই, মানে রাজা নেই, রাজা মারা গেছে, so ultimately you need to be the king of our country। এবং ইডিপাসকে জোর করে তখন থিবসের তোমার রাজা বানিয়ে দেওয়া হয় এবং বাই ডিফল্ট যেটা হয়, দ্য queen was being married to Oedipus আর কি, মানে Oedipus becomes the king and the queen was there already existing। এরপর কিন্তু অনেকটা বছর চলে যাচ্ছে এবং তারপরে এসে এই ঘটনাটা ঘটছে, মানে যে ফ্যামিন এপিসোড দিয়ে যেটা আমি বলছিলাম সেটা।
এবার যখন আর কি ইডিপাস তার মানে বুঝতেই পারছো নানাদিকে লোক পাঠাচ্ছে যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট থিং, সেখানে কিন্তু তোমার ইডিপাস তার মানে একটা দেশের ভালো কথাই কিন্তু ভাবছেন। এবং যখন সমস্ত লোকজন সেখানে চলে যাচ্ছে নানা দিকে, তখন সেখানে একজন মেসেঞ্জার আসছে ফ্রম করিন্থ। করিন্থ থেকে আসছে, মানে করিন্থেও লোক পাঠানো হয়েছিল যদি কোনো রকম কোনো লিঙ্ক কিছু জানতে পারা যায়। করিন্থ মানে বুঝতেই পারছো যেটা ইডিপাসের আর কি পুরনো বাড়ি যেখানে ছিল আর কি, মানে যেখানকার রাজপুত্র অ্যাকচুয়ালি। করিন্থ থেকে এসে ওখানে বলছে যে ইডিপাস একজন মেসেঞ্জার আর কি, বুঝতে পেরেছো? সেই মেসেঞ্জার এসে বলছে ইডিপাসকে যে ও ইডিপাস, খুব হাসতে হাসতে বলছে আর কি, ইডিপাস আমার কাছে দুটো নিউজ আছে, একটা ভালো নিউজ এবং একটা খারাপ নিউজ। ইডিপাস বলছে কি খারাপ নিউজ, কি ভালো নিউজ? তখন সেই মেসেঞ্জার তাকে বলছে ইডিপাসকে যে খারাপ নিউজটা হলো তোমার বাবা মা মারা গেছেন, তারা বেঁচে নেই, এই এত বছরের মধ্যে তারা প্রাণ ত্যাগ করেছেন। আর বলছে তাহলে ভালো খবরটা কি? বলছে ভালো খবরটা হচ্ছে তারা তোমার বাবা মা নন। বুঝতে পেরেছো? বলছে বাবা মা নন তারা। বলছে মানে কি এটা যে বাবা মা নন? I was grown up at this country and I know from my childhood, from the very beginning, that they are my parents, and now you are stating that they are not my parents anymore. So what is the reason behind that? তখন বলছে যে আমি না একজনকে খুঁজে পেয়েছি যে আমাকে জানিয়েছে যে আলটিমেটলি তোমাকে সে একজন মেষপালকের কাছ থেকে নিয়ে গিয়ে এই করিন্থের রাজা এবং রানীকে দিয়েছিলেন। এবং বলছে মেষপালকের কাছ থেকে নিয়ে মানে মেষপালকটা তাহলে কি? বলছে মেষপালকটা এই থিবসেরই লোক। এবং বলছে তুমি তাকে ধরে নিয়ে এসো, যে বলেছে যে সেই মেষপালকের কাছ থেকে আমাকে নিয়ে গেছিল। এবং তখন সেই লোককে নিয়ে আসছে। নিয়ে আসার পর সেই লোক বলছে যে হ্যাঁ আমি একজন মেষপালকের কাছ থেকে নিয়েছিলাম, মানে একজন শেফার্ড আমাকে এটা দিয়েছিল, আমি একটা পাহাড়ের কোণা থেকে ওটা পেয়েছিলাম তোমাকে। তো তখন বলছে যে ডু ইউ হ্যাভ দ্য রিমেম্বারেন্স, মানে তুমি কি ডু ইউ রিমেম্বার, ক্যান ইউ রিমেম্বার দ্য পার্সন ফ্রম হুম ইউ হ্যাভ টেকেন মি? তো বলছে হ্যাঁ আমি পারবো। এবং তারপর রীতিমতো সার্চ করে সেই লোককেও ধরে নিয়ে আসা হচ্ছে, মানে যে মেষপালক বা শেফার্ডের কাছ থেকে এই ব্যক্তি তাকে নিয়েছিল। তখন সেই মেষপালক কিন্তু সেই থিবসেরই একজন থেবিয়ান আর কি। তখন সেই মেষপালককে জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড অল দিস থিংস, টেল আস দ্য স্টোরি। সে প্রথমে কিছুতেই বলবে না। এবং তারপর যখন রীতিমতো তাকে ভয় দেখানো হচ্ছে, তখন সে বলছে যে অ্যাকচুয়ালি যখন আর কি ইডিপাস জন্মেছিল তখন ওই সিমিলার ওরাকলটা হয়েছিল, যে ওরাকলের কথাটা আমরা অলরেডি জানি, যে দিস পারসন উইল কিল হিজ ফাদার অ্যান্ড অলসো ম্যারি হিজ মাদার অ্যান্ড প্রোক্রিয়েট চিলড্রেন ফ্রম হার। এবং সেই কারণে যে কিং ছিলেন সেই কিং অর্ডার দেন যে একে বাঁচতে দেওয়ারই কোনো জায়গা নেই এবং একে মেরে দিতে হবে, এবং তার পায়ের মধ্যে কিল পুঁতিয়ে দেওয়া হয়। কিল মানে হচ্ছে সেই বড় সড়ো নেইলের মতো, যেটা ক্রাইস্টের পায়ের মধ্যেও ঢোকানো হয়েছিল। এই অবস্থায় বাচ্চা আর কি সে, তখন এই যে শেফার তাকে দায়িত্ব দেওয়া হয় যে পাহাড়ের উপর থেকে ওকে ফেলে মেরে দিতে। তো তখন সে বলছে যে আমি তখন ওই পাহাড়ের কাছে যখন গেছি, তখন তোমাকে যখন আমি এক জায়গায় ফেলতে যাব, ঠিক সেই সময়টায় তোমার কান্না শুনে আমার প্রচণ্ড পরিমাণ দুঃখ হয়, মানে খারাপ লাগে। এবং তখন আমি ওই পাশের ওই যে আরেকজন শেফার্ড তাকে আমি দিয়ে দিয়েছিলাম তোমাকে। এবং রাজা এবং রানীকে এসে আমি বলেছিলাম যে আলটিমেটলি ইডিপাস ইজ ডেড। তার পরবর্তীকালে তোমাকে কিন্তু ওই আমরা শুনতে পেরেছি যে মানে আমি জানি আর কি, সেখানে বলছেন যে ওই যে মেষপালক, যে আর কি করিন্থের মেষপালক, সে তোমাকে ওখান থেকে নিয়ে গিয়ে ওই রাজা রানীকে দিয়ে দেন, মানে করিন্থের যে রাজা রানী থাকে। এবং তোমার নামটা হয় ইডিপাস। ইডিপাস শব্দটার মানে হচ্ছে সোলেন ফুট, পা ফোলা আর কি, জাস্ট বিকজ অফ দ্য ওই কিল আর কি, যেটা পায়ের মধ্যে ফোটানো ছিল, তার থেকে পায়ের তলায় ক্ষত ছিল ওর আর কি। এই ব্যাপারটা বুঝতে পারছো সমস্যাটা কোন জায়গাটায়, যে আলটিমেটলি ইডিপাস সবার ভালো করতে গিয়ে যেটা আলটিমেটলি সে জানতে পারলো যে এই ইডিপাস তার মানে এই থিবসের রাজা এবং রানীর সন্তান। রাজাকে, রাজা হচ্ছে কিং লাইউস, যে
রাজাকে ইডিপাস ওই 4 রাস্তার মোড়ে মেরে এসছে, রানীকে যে জোকাসটা যে হচ্ছে এই মুহূর্তে ইডিপাসের ওয়াইফ এবং যে ওর মা অ্যাকচুয়ালি, এবং ওরাকলটা কিন্তু সম্পূর্ণ রকম ভাবেই কিন্তু এখানে ঠিকঠাক ভাবে মেলে। ইডিপাস হ্যাড দ্য চিলড্রেন। এই সময়টায় ইডিপাস অ্যাজ আ ট্র্যাজিক হিরো, আ কমপ্লিট গ্রিক ট্র্যাজিক হিরো, সেখানে এমন একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে সে পড়ে, আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ অ্যাঙ্গার, আউট অফ এনিথিং, এজ ইউ নো দ্য কমপ্লেক্স, ইডিপাস নিজেকে নিজে ব্লাইন্ড করে দেয়। এবং এই টেক্সটার শেষে, মানে ইডিপাস দ্য কিং এর শেষে, তার দুটো চোখ সে অন্ধ করে নিজেকে পানিশ করবে বলে, এবং তারপর দেখতে পাওয়া যায় যে ইডিপাস সেই শহর থেকে বেরিয়ে যাচ্ছে। এবার এগুলো কিন্তু ওরেস্টিয়ান ট্রিলজি, যার জন্য তুমি কিন্তু ইডিপাসের পরে আরো টেক্সট পাবে। ইউ উইল হ্যাভ অ্যান্টিগনে, ইউ উইল হ্যাভ ইডিপাস এট কলোনাস, ইউ উইল হ্যাভ চৈফরি। এবার ঘটনাটা হচ্ছে যে এই যে টেক্সটটা, যে টেক্সটটাকে বলা হয় যে আদর্শ টেক্সট ফর গ্রিক প্লেস or Greek tragedy, because in Greek tragedy, as you know, that the fate is destiny. তার মানে যেখানে গ্রিক ট্র্যাজেডি আমরা দেখতে পাই সেখানে বলা হয় যে ফেট সেই কিন্তু পুরোপুরিভাবে চালনা করবে একজন ট্র্যাজিক প্রোটাগনিস্টকে। সেই ট্র্যাজিক প্রোটাগনিস্টের হাতে কিন্তু কিচ্ছু নেই, সিম্পলি সে কিচ্ছু করতে পারতো না। এখানেও হ্যামার্শিয়া আছে, হিউব্রিজ আছে, এভরিথিং ইজ দেয়ার। আই উইল ডিসকাস দেম হোয়াইল আই উইল গো উইথ ট্র্যাজেডি পার্ট অবভিয়াসলি। কিন্তু এখানে আমরা যেটা পড়তে গিয়ে এই ঘটনাটা পড়ছি, মানে যেহেতু জানো তোমরা যে আলটিমেটলি যে ট্র্যাজিক হিরোর ক্ষেত্রে গ্রিক ট্র্যাজিক হিরো ইজ ভাস্টলি আর কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ দ্য শেক্সপিরিয়ান ওয়ান। এবং এখানে যেটা আমার এটা বলার যে সেন্স আমরা এটাকে পড়ছি যে ইটস এ কাইন্ড অফ আ ট্র্যাজিক আইরনি। কেন ট্র্যাজিক আইরনি বুঝতেই পারছো, কারণ এখানে হচ্ছে কি যে যে কিং, কোন কিং? ইডিপাস। সেটা এখানে বলছে, দেখো, আই ইডিপাস হুম অল মেন কল গ্রেট, যাকে সমস্ত মানুষ গ্রেট বলে, গ্রেট ভাবে। হি এনগেজেস ইন এ হান্ট ফর দ্য ইনসেস্চুয়াস ফাদার মার্ডারার who has brought a plague upon Thebes, যে তার ফাদারকে মেরেছে, যে incestuous, a kind of sexual relationship that had, এবং যে গোটা থিবসকে প্লেগ এনে দিয়েছে। দ্য অবজেক্ট অফ দ্য হান্ট, কিসের হান্ট? তাকে খুঁজছিল, তাই তো? সেই হান্টটা ইট টার্নস আউট as the audience, but not Oedipus has known right along. আমরা জানি, অডিয়েন্স জানতে পেরে যাচ্ছে পুরোপুরি ভাবে, কিন্তু ইডিপাস তো জানতো না যে কি এক্স্যাক্টলি হয়েছে। তো সেখানে বলছে যে টু বি মানে যে হান্ট করছে যাকে, দ্য অবজেক্ট অফ দ্য হান্ট টার্নস আউট টু বি দ্য হান্টার হিমসেলফ, মানে পরে জানতে পারছে যে আর কি তাকে খুঁজছে সে নিজেই আসলে দোষী ব্যাপারটাতে। দ্যাট ইজ দি আইরনি, that is the tragic irony actually. And the king, having achieved a vision of terrible truth, সে এই ভিশনটা পাওয়ার পর সে কি করছে? he blinds himself. So এটা কিন্তু পুরোপুরিভাবেই একটা ট্র্যাজিক আইরনির এক্সাম্পল, as you can see. আর একটা এক্সাম্পল ড্রামাটিক আইরনির ক্ষেত্রে এখানে দিচ্ছে, দেখো, যে ড্রামাটিক আইরনি occurs also in comedy. A comic example of dramatic irony is the scene in Shakespeare's Twelfth Night, in which Malvolio struts and preens in anticipation of good fortune that the audience knows is based on a fake letter. তোমরা টুয়েলথ নাইটের গল্প জানো? Do you know the story of Twelfth Night? না স্যার। তোমাদের কি টেলস ফ্রম শেক্সপিয়ারের টুয়েলথ নাইট ছিল না? হ্যাঁ স্যার ছিল। হ্যাঁ স্যার জানি। জানা তো উচিত।
জানি হ্যাঁ জানি স্যার জানি, হ্যাঁ স্যার ছিল জানি। ওকে, 12th নাইটে ওখানে ব্যাপারটা হয়েছিল কি যে যখন আর কি ওই ম্যালভোলিও বলে যে ক্যারেক্টারটা রয়েছে, সেই ম্যালভোলিওর সঙ্গে সেখানে তোমার স্যার টোবি, তারপর অ্যান্ড্রু অকচিক, মারিয়া এবং ফেস্টে দ্য ফুল, এরা চারজন। যেহেতু ম্যালভোলিও তোমার একজন পিউরিটান ছিল এবং তার জন্য তার এরকম আনন্দ উচ্ছ্বাস, এক্সেস অফ মেরি মেকিং, এক্সেস অফ অ্যালকোহলিজম, এই ব্যাপারগুলোর পছন্দ হতো না, যার জন্য এরা এই যে চারজনের কথা বলছি যারা এরকম মার্ক অ্যান্ড জলিটি নিয়ে থাকতো, ম্যালভোলিও মোটেও তাদেরকে খুব একটা পছন্দ করতেন না এবং কন্টিনিউয়াসলি there was a kind of a tussle that was going on between them, এবং যে কারণে এরা একটা তোমার একটা মানে একটা স্কিম করে। স্কিমটা কি? স্কিমটা হচ্ছে যে তারা একটা চিঠি লেখে, মানে ও জানে যে ওরা যে ম্যালভোলিও হু ওয়াজ অ্যাকচুয়ালি দ্য স্টিওয়ার্ড অফ অলিভিয়াস হাউসহোল্ড, লেডি অলিভিয়া, এবং সেই অলিভিয়ার হাউসহোল্ডে সে হচ্ছে স্টিওয়ার্ড, কিন্তু সে একটা মানে সিক্রেট ডিজায়ার ফর অলিভিয়া ম্যালভোলিও হ্যাড অ্যাট দ্য টাইম, এবং এটা জেনেই কিন্তু তোমার এই মারিয়া অলিভিয়ার হাতের লেখাটা নকল করে একটা চিঠি লেখে ম্যালভোলিওকে। ওকে, এবার চিঠিটার মধ্যে অদ্ভুত অদ্ভুত কিছু কথাবার্তা লেখা থাকে, যে মানে ম্যালভোলিওকে বোকা বানানো, এটাকে বলা হয় দ্য সেকশন অফ গার্লিং অফ ম্যালভোলিও, মানে ম্যালভোলিও কিভাবে গার্ল করা হয়েছে, বোকা বানানো হয়েছে ঠিক সেকশনে। চিঠিটা একটা লাভ লেটার, বুঝতেই পারছো চিঠিটা অলিভিয়া লেখেনি। অলিভিয়া যে নিজে টেক্সটটা যখন শুরু হচ্ছে তার কিছুদিন আগে তার ব্রাদার মারা গেছে, এবং যে কারণে সে একটা তোমার খুব দুঃখের মধ্যে রয়েছে। তো চিঠির মধ্যে লেখা আছে যে তুমি যখন আমাকে, মানে চিঠির মধ্যে যেটা আছে আর কি, যে তুমি যখন আমাকে দেখবে তখন তুমি হাসবে, কারণ তোমাকে হাসি মুখে দেখতে আমার খুব ভালো লাগে। এবার বেসিক্যালি ম্যালভোলিও এমন একটা চরিত্র জীবনে কোনোদিন হাসেনি, এবং সে হাসতে গেলেও সে অদ্ভুত রকম একটা মানে বিচ্ছিরি রকম একটা আউটলুক চলে আসে তার। এবং সব থেকে বড় ব্যাপার যে সিচুয়েশনটা তখন আর কি, তখন অলিভিয়াকে দেখে এরকম হা করে হাসার কিছু নেই, কারণ আমি বললাম অলরেডি তার ব্রাদার মারা গেছে। দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে যে তোমার একবার বলছে যে তুমি ইয়েলো স্টকিংস আর ক্রস গার্টার পরে আসবে আর কি পোশাকটার মধ্যে। এবার ইয়েলো রং যেটা অলিভিয়া সম্পূর্ণ ডিটেস্ট করে, একেবারেই পছন্দ করে না, এবং ক্রস গার্টার হচ্ছে এমন একটা ফ্যাশন যে ফ্যাশনটা বহুত ব্যাকডেটেড, এবং অলিভিয়া সেটা চরম অপছন্দ। ইচ্ছাকৃতভাবে এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি করছে, এবং পরবর্তীকালে এটাতে বিশ্বাস করে ম্যালভোলিও সত্যি সত্যি ওই রকম পোশাক আশাক পরে এরকম বিকৃত হাসি হাসতে হাসতে অলিভিয়ার দিকে এগিয়ে আসছিল, এবং যে কারণে অলিভিয়াকে প্রমাণ করে দেয় যে ম্যালভোলিও আসলে পাগল হয়ে গেছে। এবং তারপর ম্যালভোলিওকে একটা জায়গায় আটকে রাখে ওরা, এবং আটকে রেখে ওকে রীতিমতো নানা রকমভাবে একটু টর্চার্ডও হয়, যে ম্যালভোলিও আলটিমেটলি কাজ ছেড়ে চলে যায়। এই পুরো ব্যাপারটা কিন্তু ঘটেছে ওখানে। এবার ব্যাপারটা হলো কি, দেখো যখন চিঠিটা লেখা হলো এবং যখন ম্যালভোলিওর পথে যখন সেটা ফেলে রাখা হলো, সেই সময়টায় কিন্তু অ্যাজ রিডার উই নো দ্যাট আ স্কিম হ্যাজ বিন ক্রিয়েটেড, একটা গোটা প্ল্যানিং, একটা গোটা স্ট্রাকচার, কিভাবে ম্যালভোলিওকে গার্ল করা হবে, বোকা বানানো হবে, এটা আমরা জানি। তো কিন্তু তার মানে ব্যাপারটা হচ্ছে কি যে হোয়াট দ্য ক্যারেক্টার্স ডু নট নো, বা এখানে একটা সিঙ্গেল ক্যারেক্টার হি ডাজন্ট নো, বাট হোয়াট দ্য অথর অ্যান্ড অলসো দ্য রিডার নোজ। বুঝতে পেরেছো? যার জন্য কিন্তু আইরনিটা তৈরি হচ্ছে। তুমি জানবে আইরনি কিন্তু একটা মানে নলেজ এবং ইগনোরেন্সের একটা কিন্তু টানাপোড়েন সেখানে থাকছে। So the kind of example that is being provided here by M.H. Abrams, a comic example of dramatic irony, is the scene in Shakespeare's Twelfth Night, Act 2, Scene 5. ওকে, এটা অ্যাক্টটাকে বোঝাচ্ছে, অ্যাক্ট 2, আর এটা সিন 5। প্রত্যেকটা অ্যাক্টের অনেকগুলো করে সিন আছে, in which Malvolio struts and preens in anticipation of a good fortune that the audience knows is based on a fake letter. মানে এই জায়গাটায় ম্যালভোলিও চিঠিটা পড়ার পর সে নিজে ভাবছে যে আমি তার মানে আমি এই যে গোটা হাউস হোল্ড রয়েছে অলিভিয়ার, সেখানে আমি ওনার হয়ে যাব, এবং সে নিজের এই গুড ফরচুনটার কথা অ্যান্টিসিপেট করে সে খুব আনন্দিত আর কি,
দর্শকরা খুব ভালো করেই জানেন বা রিডাররা ভালো করেই জানেন যে লেটারটা ফেক। দ্য ড্রামাটিক আইরনি ইজ হাইটেন্ড ফর দি অডিয়েন্স বাই ম্যালভোলিওস ইগনোরেন্স অফ দ্য প্রেজেন্স অফ হিডেন হোক্সার্স। মানে সেই সময়টায় যে আশপাশের যারা ধর ম্যালভোলিও যেখানটায় আছে তার আশপাশে রয়েছে কারা, স্যাটোবি, অ্যান্ড্রু অগচিক, ফেস্টে এবং ম্যারিয়া, ওরা যে ওখানে প্রেজেন্ট রয়েছে এই ব্যাপারটাতে আরও বেশি আয়রনিক হয়ে দাঁড়াচ্ছে পুরো প্রসেসটা। হু গ্লিফুলি কমেন্ট অন হিজ ইনকংগ্রুয়াসলি কমপ্লাসেন্ট স্পিচ অ্যান্ড অ্যাকশনস। মানে ওই ম্যালভোলিও একটা একটা করে কথাবার্তা বলছে আর তার মাঝে মাঝে এরা কথাবার্তা বলছে, সেগুলো কিন্তু লেখার মধ্যে রয়েছে, যেটা ম্যালভোলিও শুনতে পাচ্ছে না, বাট দ্য রিডার্স ক্যান রিড দেম। তার মানে এই টোটালটা কিন্তু একটা ড্রামাটিক আয়রনি কিন্তু তৈরি করছে। বুঝতে পেরেছো জায়গাটা? তো এই হচ্ছে তোমার মোটামুটিভাবে ড্রামাটিক আয়রনি অ্যান্ড রিলেটেড দ্য টার্ম দ্যাট ইউ সি ইট ইজ কল্ড দ্য ট্র্যাজিক আয়রনি অলটুগেদার। এর পরের যে পার্টটা ধরো যেখানটা এখানে রয়েছে, এখানে আমাদের মনে হয় আর দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে তোমার কসমিক আয়রনি আর সেকেন্ড হচ্ছে ইট ইজ রোম্যান্টিক আয়রনি। প্রথমটা কি বলছে দেখো। আচ্ছা, এইটা অবধি কোনো কোশ্চেন নেই তো, যে এটা বুঝতে পেরেছো পুরো সবাই ড্রামাটিক আয়রনি বা ট্র্যাজিক আয়রনিটা? এনি কোশ্চেন? নো স্যার। ওকে, তাহলে এর পরে দেখো যেটা পাচ্ছি আমরা, দ্যাট ইজ কসমিক আয়রনি। কসমিক কেন বলছে? বিকজ ইট ইজ বিং রিলেটেড উইথ ফেট, ভাগ্যের সঙ্গে সম্পর্কিত। ইট ইজ কসমিক আয়রনি অর দি আয়রনি অফ ফেট। এখানে কি বলছে দেখো, যে ইট ইজ অ্যাট্রিবিউটেড টু লিটারারি ওয়ার্কস in which a deity or else fate is represented as though deliberately manipulating events so as to lead the protagonist to falsehoods, only to frustrate and mock them। মানে কি বলছে এখানে, যে এটা হচ্ছে অ্যাট্রিবিউট করা হচ্ছে এমন কিছু লিটারারি ওয়ার্ককে যেখানে কোনো ডেইটি অর এলস ফেট, ডেইটি মানে বুঝতেই পারছো কোনো পরিটরি জাতীয় কিছু বা দেবী কেউ বা কোনো ফেট যেটা আর কি, তাকে রিপ্রেজেন্ট করা হবে যেন এমনভাবে যে অ্যাজ দো ডেলিবারেটলি ম্যানিপুলেটিং ইভেন্টস, মানে ঘটনাগুলোকে সে যাতে ম্যানিপুলেট করতে পারে, চেঞ্জ করতে পারে, সো অ্যাজ টু লিড দ্য প্রোটাগনিস্ট টু ফলস হোপস। মানে যে প্রোটাগনিস্ট থাকবে এই ফেটের পাল্লায় পড়ে সে ভেবে নেবে যে সে আমার নিশ্চয়ই ভালো সময়টা আসছে, এবং পরবর্তীকালে সে বুঝতে পারবে যে সেটা সম্পূর্ণ রকম ভুল ছিল। মানে কোনো দেবীর কোনো বরপুত্র মনে হতে পারে তার নিজেকে, যার জন্য আমার সব কিছু ভালো হচ্ছে, এবং আলটিমেটলি গিয়ে পুরো উল্টোটা হবে। বা তার মনে হবে যে আমার ভাগ্যটা আমাকে এত আমার প্রতি তোমার সুপ্রসন্ন যে আলটিমেটলি আই এম গ্র্যাজুয়ালি মুভিং টুয়ার্ডস মাই সামথিং পজিটিভ। ওকে, but ultimately at the end of the text you will find that only the contrary thing or the opposite thing is actually happening to his life, to frustrate and to some extent mock them, mock করার জন্য হচ্ছে। This is a favorite structural device of Thomas Hardy। এখানে বলছেন M.H. Abrams যে হার্ডির যে নভেলগুলো ছিল সেখানে অনেক জায়গাতেই এটা ভাবা হয় যে যে প্রোটাগনিস্ট সে কিন্তু মাঝে মাঝেই মনে করেন যে আমার ভালো সময়টা সামনে আছে, তার মনে হয় যে আলটিমেটলি ফেট ইজ ইন্ডিকেটিং মাই পজিটিভ ফিউচার। But as the time progresses, as the plot progresses, he gets the basic information, he gets the knowledge that it is not so. যেমন এক্সাম্পলটা দেখো এখানে বলছে যে in his Tales of the D'Urbervilles, this is a novel by Thomas Hardy, a famous novel, এর উপর ফিল্ম আছে টেসের উপর। So in his Tales of the D'Urbervilles, the heroine, who is Tess actually, heroine এর নামই টেস, having lost her virtue because of her innocence, then loses her happiness because of her honesty। ইনোসেন্সের জন্য ভার্চু হারাচ্ছে, অনেস্টির জন্য হ্যাপিনেস হারাচ্ছে, finds it again by murder, এবং যার জন্য এত সমস্যা তাকে মেরে সেইগুলোকে সে ফেরত পাচ্ছে। and having been, তারপরে কিছুদিনের জন্য সে খুব ভালো থাকছে, কিন্তু একটা সময় গিয়ে তার মার্ডারটা ধরা পড়ে যাচ্ছে এবং তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। So finds it again only by murder
and having been briefly happy, মানে হ্যাপি টাইমটা খুব কম, is hanged. তাহলে কি দাঁড়ালো বুঝতে পারছো? মানে একটা যেন হোপের ইন্ডিকেশন ছিল যে a positive thing will going to happen to her life, and then ultimately the opposite of what it is shown is happening to her life. এখানে বলছে যে হার্ডি এই টেক্সটটা কনক্লুড করছেন এরকম ভাবে, the president of the immortals, in Aeschylean phrase, Aeschylean মানে জানো Aeschylus যে আর কি, Aeschylus and Sophocles যারা গ্রিক tragedy writers, the president of the immortals had ended his sport with Tess. মানে আলটিমেটলি টেসের জীবনটা নিয়ে যেন ঈশ্বর, the president of the immortals, বুঝতে পারছি immortals মানে এখানে গডস বা গড বলতে পারো, তার যে প্রেসিডেন্ট সে যেন টেসের জীবনটাকে নিয়ে একটা খেলা খেললো এবং সেটাকে শেষ করলো উইথ টেসেস লাইফ। So this is to be considered as a cosmic irony or the irony of fate. এটা আনসার লিখতে গেলে এরকম ভাবেই তোমাকে লিখতে হবে। You have to define first, then some of the features, then you have to provide an example and how such particular feature can be applicable to that text. Next, here it is associated with the concept of romantic irony. What it says, romantic irony? এখানে বলছে দেখো যে romantic irony is a term introduced by Friedrich Schlegel. টার্মটা পাচ্ছ কি? romantic irony is a term introduced by Friedrich Schlegel and other German writers of the late 18th and early 19th century. তোমরা সময়টা বুঝতে পারছো যে late 18th এবং early 19th century. ইন্ট্রোডিউস করছেন কারা? জার্মান রাইটার্সরা। মানে তোমরা জার্মান থেকে আসছে, তোমরা জানো যে রোম্যান্টিসিজমের একটা বেসিক পার্ট কিন্তু জার্মানিক ইন অরিজিন। So romantic irony is a term introduced by Friedrich Schlegel and other German writers of the late 18th and early 19th century to designate a mode of dramatic or narrative writing in which the author builds up the illusion of representing reality. মানে বুঝতেই পারছো যেহেতু ব্যাপারটা হচ্ছে রোম্যান্টিক, যার জন্য এখানে কি হচ্ছে যে অথারটা মানে এমন একটা ড্রামাটিক বা ন্যারেটিভ ফর্ম অফ রাইটিং যেখানে অথার একটা ইলিউশন তৈরি করছেন অফ রিপ্রেজেন্টিং রিয়ালিটি, মানে যেন বাস্তবকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং এটা করছেন কেন? কারণ যাতে কিছুক্ষণ পরে গিয়েই সেই ইলিউশনটাকে ব্রেক করে দিতে পারেন। রোম্যান্টিক তো। So whenever it is the matter with some form of romanticism, you will find that it is imaginary in its outlook and output. Okay, so that is why whenever you will find that the Germans are incorporating such a kind of an romantic irony in the text, সে প্রথমে কি করবে? সে ইলিউশন অফ রিপ্রেজেন্টিং রিয়ালিটিকে আনবে এবং তার কিছু পরে গিয়েই কিন্তু সেই ইলিউশনটা তোমার কিন্তু ব্রেক করে দেবেন। এবং সেটাই এখানে বলছে দেখো যে অনলি টু শ্যাটার দি ইলিউশন বাই revealing that the author as artist is the creator and arbitrary manipulator of the characters and their actions. এবং শেষে গিয়ে বোঝাবেন যে অথার যিনি আর কি অ্যাজ আর্টিস্ট ইজ দ্য ক্রিয়েটার অ্যান্ড আরবিট্রারি ম্যানিপুলেটর, মানে তিনিই সব কিছু সৃষ্টি করছেন অথার নিজেই এবং ম্যানিপুলেট করছেন ক্যারেক্টার্সদেরকে তাদের অ্যাকশনসগুলো ঘটাতে। মানে এগুলো যেন কোথাও এটা এক্সপোজ করে দিচ্ছে যে আলটিমেটলি যে রিয়ালিটিকে তুমি দেখতে পাচ্ছ সেই রিয়ালিটিটা কিন্তু বাস্তবসম্মত নয়, মানে সেটা থাকবে না আর কি, সেটা ভেঙে চলে যাবে। The concept owes much to Lawrence Stern's presentation of a self-conscious and willful narrator in the Tristram Shandy. মনে আছে তোমাদের আমি সেলফ রিফ্লেক্সিভ নভেলের কথা বলেছিলাম, যেখানে ফর্মটাকে এক্সপোজ করে দেয়, যেখানে বুঝিয়ে দেয় তুমি যেটা দেখছো সেটা কিন্তু আসলে নেই। এখানেও একই রকম ভাবে বলা হচ্ছে the concept owes much to Lawrence Stern's presentation of a self-conscious and willful narrator in Tristram Shandy. Tristram Shandy is a famous novel actually.
আবার আরেকটা বলছে যে বাইরনের গ্রেট ন্যারেটিভ পোয়েম ডন জুয়া persistently uses this device for ironic and comic effect, letting the reader into the narrator's confidence. প্রথমে রিডারদেরকে ন্যারেটরের কনফিডেন্সে নিয়ে আসে, যেখানে রিডাররা ন্যারেটরের প্রত্যেকটা কথাকে বিশ্বাস করতে শুরু করে, and so revealing the latter to be nothing more than a fabrication of fiction. মানে বোঝাচ্ছে যে এটা আসলে ফ্যাব্রিকেশন হচ্ছে, মানে ফ্যাব্রিকেশন মানে সাজানো গল্প আর কি, মানে যেটার বাস্তবসম্মত কোনো জায়গা নেই। হু ইজ অফন অ্যাট এ লস ফর ম্যাটার টু সাস্টেইন হিজ স্টোরি অ্যান্ড আনডিসাইডেড অ্যাবাউট হাউ টু কন্টিনিউ ইট। এবং শেষে গিয়ে বোঝা যায় না যে কিভাবে গল্পটা এগোবে সামনের দিকে। মনে করে দেখো, আমি তোমাদের বলেছিলাম যে একটা এই সেলফ রিফ্লেক্সিভ ফর্ম, সেলফ কনসিয়াস ন্যারেটার, ইনভলিউটেড ফিকশন, মানে যেটা আমরা পয়েন্ট অফ ভিউ পড়তে গিয়েও পাবো, সেই জিনিসগুলো মানে যেগুলো ফর্মটাকে এক্সপোজ করে দিয়ে তোমার যে একটা রিয়েলিস্টিক একটা ওয়ার্ল্ড ভিউ বলো, রিয়েলিস্টিক একটা প্রেজেন্টেশনের যে একটা ওরিয়েন্টেশনকে আমরা পাই, সেই দিকগুলোকে কিন্তু ব্রেক করাটাই হচ্ছে রোম্যান্টিক আইরনির একটা মানে বড়সড় ইম্পর্টেন্ট জায়গা। পরের দিকে দেখো যেটা বলছে যে আ নাম্বার অফ রাইটার্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য নিউ ক্রিটিসিজম। নিউ ক্রিটিসিজম আমি তোমাদের আগেও বলেছি যে নিউ ক্রিটিসিজম ওয়াজ কনসিডার্ড টু বি আ 20th সেঞ্চুরি ক্রিটিসিজম, যেখানে তোমার মোটামুটিভাবে আমাদের টি.এস. এলিয়ট রয়েছেন, এফ.আর. লিভিস রয়েছেন, জন ক্লো র্যানসাম রয়েছেন, হ্যাঁ, আই.এ. রিচার্ডস রয়েছেন, যারা আর কি সেই ফর্ম নিয়ে খুব কথা বলতেন সেই সময়টাতে। এটা আমেরিকা থেকে আসছে, ঠিক যে সময়টায় রাশিয়ান ফর্মালিজম হচ্ছে। So a number of writers associated with the new criticism used irony, although in a greatly extended sense, as a general criterion of literary value. মানে এরা কিন্তু পরের দিকে আইরনিটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন, তারা বলছেন যে এর একটা অন্যরকম লিটারারি ভ্যালু আছে। This use is based largely on two literary theorists. কারা তারা? একজন টি.এস. এলিয়ট, যিনি আইরনিটাকে বলছেন যে এটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ উইট, মানে যে আইরনিটাকে ইউজ করতে পারছেন লেখার মধ্যে, ইট অ্যাকচুয়ালি প্রুভস দ্য কোয়ালিটি অ্যান্ড কেপেবিলিটি অফ দি অথর। তিনি বলছেন টি.এস. এলিয়ট praised a kind of wit characteristic in his view of 17th century metaphysical poets but absent in romantic poets, which is an internal equilibrium, মানে একটা ইন্টারনাল ইকুইলিব্রিয়াম মানে সাম্য, ওকে, মানে একটা সমান জায়গা তৈরি করছে, দ্যাট ইমপ্লাইজ দি রিকগনিশন in dealing with any one kind of experience. So an internal equilibrium of other kinds of experience which are possible, মানে একটার মধ্যে আরো অনেক কিছু যেগুলো পসিবল হতে পারতো। I.A. Richards defined irony in poetry as an equilibrium of opposing attitudes and evaluations. I.A. Richards বললাম আরো একজন নিউ ক্রিটিক, তিনিও কিন্তু একই রকম ভাবে তিনি আইরনিকে ডিফাইন করছেন যে যার মধ্যে অপোজিং অ্যাটিটিউডস এবং ইভ্যালুয়েশনস গুলোকে এক জায়গায় আনা যেতে পারে। আই.এ. রিচার্ডসের আমি তোমাদের বলেছি যে দুটো মেজর ওয়ার্ক রয়েছে, একটার নাম হচ্ছে প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম এবং আরেকটার নাম হচ্ছে প্রিন্সিপলস অফ লিটারারি ক্রিটিসিজম। এখানে প্রিন্সিপলস অফ লিটারারি ক্রিটিসিজমের মধ্যে আই. রিচার্ডস বলছেন যে আইরনি ইন দি সেন্স কনসিস্টস ইন ব্রিঙ্গিং ইন অফ দ্য অপোজিট। যেহেতু আইরনি বুঝতেই পারছো একটা এবং অন্যটার উল্টো হয়ে যাচ্ছে, যার জন্য বলছে যে আইরনির মধ্যে কিন্তু তোমার অপোজিট ব্যাপার স্যাপারগুলোকে এক জায়গায় আনা হয়। দ্য কমপ্লিমেন্টারি ইম্পালস, কমপ্লিমেন্টারি, একটা অন্যটাকে কমপ্লিমেন্ট করে। দ্যাট ইজ ওয়াই পোয়েট্রি হুইচ ইজ এক্সপোজ টু ইট, মানে যে কবিতার মধ্যে আইরনি আছে, ইজ নট অফ দ্য হাইয়েস্ট অর্ডার, and why irony itself is so constantly a characteristic of poetry which is. Such observations were developed by Robert Penn Warren, Cleanth Brooks and other new critics also. Warren and Brooks ও কিন্তু new critic এরা। Into the claim that poems in which the writer commits himself or herself unreservedly to a single attitude or outlook, such as love, মানে বলছেন কি যখন কোন একজন কবি কোনো কিছু একটা কবিতা লিখতে যান, তখন তিনি কোনো একটা স্ট্যান্ড পয়েন্টকে নিয়ে থাকেন, কোনো একটা অ্যাটিটিউড, কোনো একটা আউটলুককে নিয়ে চলেন, কখনো লাভ, কখনো অ্যাডমিরেশন, কখনো আইডিয়ালিজম, are of an inferior order because they are vulnerable to the reader's ironic skepticism,
মানে যখন আয়রানি ব্যাপারটা এত বেশি করে প্রচলিত হতে থাকে তখন রিডাররাও কিন্তু তার কোনো বক্তব্যকে মানে বিশ্বাস করতে পারে না, তখন তার মনে হয় যেটা আয়রানিকারই বলছে না তো, যার জন্য একটা অবিশ্বাস চলে আসে। দ্যাট ইজ ওয়াই স্কেপটিসিজম, আ কাইন্ড অফ ডিসবিলিফ that the reader has or the readers have. The greatest poems, on the other hand, are invulnerable to external irony because they already incorporate the poet's own ironic awareness of the opposite and complementary attitudes. মানে অলরেডি সেগুলোকে বলে দিচ্ছে তার কমপ্লিমেন্টারি এবং অপোজিট অ্যাটিটিউডসগুলো অথরের আয়রনিক অ্যাওয়ারনেসটাকে, এবং যে জন্য বলছে যে এগুলো কিন্তু ইনভালনারেবল টু এক্সটার্নাল আয়রনি। মানে যেহেতু অথার নিজেই খুব ভালো করে জানেন যে পরের দিককার লেখাগুলো আর কি, বুঝতেই পারছো যে মানে গ্রেটেস্ট পোয়েমসগুলো, গ্রেটেস্ট পোয়েটরাও ভালো করে জানেন যে আয়রনি নিয়ে একটা এরকম সমস্যা আসতেই পারে। দ্যাটস ওয়াই তারা তাদের নিজেদের স্টেটগুলোকে, নিজেদের বক্তব্যগুলোকে এত পাওয়ারফুলি, এত এমফ্যাটিক্যালি সেগুলোকে আর কি এক্সপ্রেস করেন। দ্যাটস ওয়াই সাচ কাইন্ড অফ ভালনারেবিলিটি ইজ নট অ্যাকসেপ্টেবল টু দ্য লেটার পোয়েটস। তোমাদের 2 মার্কসের জন্য মোটামুটি ওই যে পার্ট যেগুলো পাচ্ছ, ডিফারেন্ট কাইন্ডস অফ আয়রনি যেগুলো আমরা পড়লাম, whether verbal irony or structural irony or cosmic irony or Socratic irony or romantic irony or even tragic irony. ড্রামাটিক আয়রনি এসেছিল, ট্র্যাজিক আয়রনি আসেনি আলাদা করে, বা সার্কাজমের কিছু রেফারেন্স, আনস্টেবল, স্টেবল, এই সবগুলো তোমার বেশি বেশি করে পড়তে হতে পারে। তো এই হচ্ছে তোমার মোটামুটি আয়রনি নিয়ে মূল বক্তব্য। ওকে, now it is up to you. If you have any question, you may ask. বলছি কসমিক আয়রনিটা আরেকবার বলে দেবেন? কসমিক আয়রনির ক্ষেত্রে আমি যে কথাটা তোমাদেরকে বললাম তখন, যে যেটা যেখানে ফেটের ব্যাপার স্যাপারগুলো বেশি কাজ করছে। ফেট কি বললাম? এটা থিওরি অফ ফেটের কথা, যে ইট ইজ অ্যাট্রিবিউটেড টু লিটারারি ওয়ার্কস ইন হুইচ আ ডেইটি অর ফেট, মানে ফেটটা তোমাকে এমন একটা জায়গায় নিয়ে আসবে যেখানে তোমার মনে হবে যে এখানে একটা হোপ রয়েছে, আশা রয়েছে, তোমার মধ্যে একটা আশার সঞ্চার ঘটবে, এবং তারপরে আলটিমেটলি গিয়ে কিন্তু দেখা যাবে তার উল্টো দিকে হাঁটছে, হচ্ছে না, উল্টে যাচ্ছে, পরিস্থিতিগুলো পাল্টে যাচ্ছে। মানে ফেট তোমাকে আশা দেখিয়ে হতাশ করবে। টেসের ক্ষেত্রে এটা হচ্ছে, সমস্যার মধ্যে পড়ছে, একটা সময় গিয়ে সে যে সমস্যাটা তৈরি করেছিল তাকে মার্ডার করে সে কিছু সময়ের জন্য ভালো থাকছে, মনে হচ্ছে ফেট তাকে ভালো রাখার চেষ্টা করছে, আলটিমেটলি গিয়ে তার ফাঁসি হচ্ছে। এটাই কসমিক। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার, বলো। আপনি যে একবার কমিক আয়রনি বললেন না, আয়রনি, হ্যাঁ আয়রনি ইন কমেডি আর কি। হ্যাঁ, আর কমিক আয়রনিটা কি সেম? কোনটা কোনটা? কমিক আর ট্র্যাজিক? কি করে সেম হবে? আয়রনি তো সবই সেম। ট্র্যাজিক আয়রনি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্র্যাজেডি, এটা তো আমি বললাম ইডিপাসের গল্পটা দিয়ে। কি বুঝতে পেরেছো কি বলছিস রূপসা? হ্যাঁ, স্নেহাশিস কিছু বলবে? হ্যাঁ স্যার, ভুল করে ভাগ করে গেছিল। ওকে, ডু ইউ হ্যাভ এনি কোয়ারি? স্যার রোমান্টিক আয়রনিটা একটু স্যার বললে ভালো হতো। না, আলাদা করে বলা বলতে তো যেটা বললাম আমি, রোমান্টিক আয়রনি কি ইন্ডিকেট করছে সেখানে, মানে একটা ইমাজিনারি পোর্ট্রেয়াল সেখানে আছে, এবং সেই ইমাজিনারি পোর্ট্রেয়ালটা তৈরি করছে যেন একটা, মানে রোমান্টিক আয়রনিটা না অনেকটা তোমার সেলফ রিফ্লেক্সিভ ফর্মটাকে নিয়ে চলে আসে। মানে তোমাকে একটা ইলিউশন তৈরি করবে, ইলিউশন অফ রিপ্রেজেন্টিং রিয়েলিটি, এবং ইলিউশনটা তৈরি হচ্ছে কিন্তু লাস্টে গিয়ে সেই ইলিউশনটা ব্রেক করবে বলে। মানে তুমি একটা ইমাজিনারি ইলিউজরি ওরিয়েন্টেশনকে সামনে পাবে, এবং তারপর সেইটাকে ব্রেক করে বুঝিয়ে দেবে যেটা তুমি ভাবছো সেটা আসলে নয়,
বরং তার উল্টোটাই আসলে বাস্তব। বুঝতে পেরেছো সুমা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার, ইলিউশনটা কি অনেকটা ইমাজিনের মতো? হ্যাঁ, ইলিউশন মানে কি, মানে যেটা বাস্তবে হয় না, ভ্রম, ভ্রম তৈরি করবে তোমার সামনে, একটা ভ্রান্ত আচ্ছা ধারণা আচ্ছা। আর কি, যে তৈরি করে দেবে এরকম যেন অ্যাজ ইফ এটা সব ঠিকঠাক আছে, কিন্তু পরে গিয়ে দেখবে কোনো কিছুই ঠিকঠাক নেই, উল্টো দিকে যাচ্ছে সব। ওকে স্যার, বুঝতে পেরেছি। হুম হুম হুম, ঠিক আছে। স্যার, হ্যাঁ জ্যোতি বলো। স্যার রোমান্টিক আয়রনটা কি ইলিউশনই তৈরি হবে না অনেকটা ট্র্যাজিকের মতো? না না না, ট্র্যাজিক কেন হবে? রোম্যান্টিক আয়রানি মানে আমি তো বললাম যে রোম্যান্টিক মানে, যেহেতু রোম্যান্টিক শব্দটা রয়েছে না ওখানে, রোমান্স অ্যান্ড দ্যাট মিনস সামথিং অ্যাসোসিয়েটেড উইথ সামথিং ইমাজিনারি না, সো দ্যাটস ওয়াই ইলিউশন ক্রিয়েট করবে। মানে ট্র্যাজিক আয়রানিটা রোম্যান্টিক আয়রানি কিন্তু এক নয়, পুরোটাই আলাদা। ইজ ইট ওকে? স্যার রোমান্টিক আয়রনিতে শুধু মানে ইমাজিনই হবে? না না, ইমাজিনারি হবে না, মানে ব্যাপারটা হচ্ছে তোমার রোম্যান্টিক আয়রানি যখন ক্রিয়েট করছে কোনো একটা টেক্সটের মধ্যে, মানে যে, ধরো যে পোর্ট্রেচারটা তুমি পাচ্ছ রিগার্ডিং সোসাইটি, রিগার্ডিং ক্যারেক্টার, রিগার্ডিং দ্য অ্যাট্রিবিউটস, সেইগুলো ইলিউশনটা কিন্তু প্রাথমিকভাবে রাইটার তৈরি করেন, এবং রাইটার তৈরি করছেন এটা ভেবেই কিন্তু যে পরবর্তীকালে সেটা থাকবে না, মানে আলটিমেটলি তিনি প্রথম থেকেই জানেন যেটা ক্রিয়েট করছেন সেটা থাকবে না, সেটা আসলে ভুল। বুঝতে পেরেছো? ট্র্যাজিক আয়রানির ক্ষেত্রে ব্যাপারটা সেটা নয়, কিন্তু ট্র্যাজিক আয়রানি পুরো উল্টো পুরো। ট্র্যাজিক আয়রানিতে ক্যারেক্টারগুলো অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে উঠছে, এবং সে একটা কাজ করতে গিয়ে উল্টোটা ঘটছে তার লাইফে, পজিটিভ কিছু করতে গিয়ে। কিন্তু আমি বলছি যে ওয়ার্ল্ড ভিউটা তৈরি করছে রোম্যান্টিক আয়রানিতে অথার, সেখানে একটা সেলফ রিফ্লেক্সিভ ফর্ম আসবে, মানে যে ফর্মটাকেই প্রশ্ন করে একটা উল্টো কথা বলবে আর কি। একটু পড়ো স্যার ভালো করে। তাহলে হ্যাঁ বলো। সিচুয়েশন আইরনি, স্যার তাহলে সিচুয়েশন আইরনিটা কি ট্র্যাজিক আইরনির মধ্যে বলতে পারবো? হ্যাঁ পারবে, যদি ট্র্যাজেডির মধ্যে সিচুয়েশনকে ধরতে চাও তাহলে পারবে। সিচুয়েশন তো সিচুয়েশন স্পেসিফিক, if it comes in a tragedy then it should be tragic irony obviously, পরিস্থিতিগত যে আয়রানিটা হচ্ছে সেটা তো সিচুয়েশনাল আয়রানি। স্যার, হ্যাঁ পূজা বলো। স্যার বলছি ড্রামাটিক আয়রনি আর ট্র্যাজিক আয়রনিটা কি একই? ড্রামা তো অনেক রকমের হয়, তার মধ্যে একটা হচ্ছে ট্র্যাজেডি, তাই তো? ড্রামা তো বড় সড়ো, তার মধ্যে তো ট্র্যাজেডি, তার মানে ড্রামাটিক আয়রানির মধ্যে ট্র্যাজেডিক আয়রানি পড়ে। স্যার ড্রামাটিক আয়রনিটা আর একবার বলবেন? পুরোটাই তো, মানে যখন কোনো ড্রামাতে আয়রানিক ওয়েতে কোনো কিছু রিপ্রেজেন্ট করা হচ্ছে তখন সেটাই ড্রামাটিক আয়রানি। ট্র্যাজিক আয়রানি ইজ এ পার্ট অফ ড্রামাটিক আয়রানি। তোমরা একটা কাজ করো, শোনো, তোমরা ভালো করে পড়ো আগে, ঠিক আছে? আগে পড়ে নাও, পড়ে নিয়ে তারপরে যদি কনফিউশন থাকে সামনের দিন সামনাসামনি বলো। আচ্ছা স্যার, ঠিক আছে।